পরবর্তী অংশ তোমরা যদি এনসিইআরটিতে দেখো তাহলে মূলত সেটি হচ্ছে মেকানিজম অফ কনসেন্ট্রেশন of urine. হ্যাঁ, তো তোমরা এনসিইআরটি দেখলেই বুঝতে পারবে যে মূলত পরবর্তী টপিক হলো মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ইউরিন। ভালো করে বুঝবে আগে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ। জিনিসটা বোঝার আগে যে কথাগুলো বলবো সেটাকে বুঝবে। বলছে ইউরিনকে কিভাবে কনসেন্ট্রেট করব, অর্থাৎ ইউরিনের ঘনত্ব কিভাবে বৃদ্ধি করা সম্ভব। প্রথমে আমাকে বুঝতে হবে যে ইউরিনের ঘনত্ব বৃদ্ধি করার প্রয়োজন কি। দেখো, এটা আগের দিন কিছুটা হলেও আলোচনা হয়েছে। বলছে বিশেষ পরিস্থিতি আমরা বলতে পারি যে দেহে যখন বিশেষ করে জলের অভাব দেখা যাবে, সেই সকল পরিস্থিতিতে দেহে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাহলে আমরা বলতে পারি দেহে জলের অভাব এবং সেই অভাব পূরণ করার জন্য সাধারণত দেহে জলের সংরক্ষণের একটা প্রয়োজনীয়তা দেখা যায়। বলতে পারি ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জলের সংরক্ষণের প্রয়োজনীয়তা। এটা একটু বুঝতে হবে যে সাধারণত আমার দেহ চেষ্টা করবে যে কোনো উপায়ে এই অভাব পূরণ করার জন্য জল সংরক্ষণ করার। তো স্বাভাবিকভাবে বিভিন্ন কৌশলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো যে মূত্র অর্থাৎ ইউরিন থেকে যতটা পারা যায় জল তার পুনঃশোষণ অর্থাৎ রিঅ্যাবজর্পশন। এবার এটাও ভেবে দেখতে হবে যে যখন মূত্র থেকে জলের পুনঃশোষণ করা হচ্ছে, অর্থাৎ জলের পুনঃশোষণ ঘটানো হচ্ছে, ওয়াটারের রিঅ্যাবজর্পশন হচ্ছে, তখন স্বাভাবিকভাবে এই ইউরিন যেটা তৈরি হচ্ছে সেটা আমরা বলতে পারি যে কনসেন্ট্রেটেড প্রকৃতির তৈরি হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত ঘনত্বযুক্ত বা অতিরিক্ত গাঢ় মূত্র উৎপন্ন হচ্ছে। তো আমরা যেটা মূলত আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অতিরিক্ত বা অতিসারক মূত্র উৎপাদনের কৌশল। তো আগে আমাকে বুঝতে হবে যে অতিসারক মূত্র মানে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করার উদ্দেশ্যটা কি। আমি আবার বলছি, এইটা আগে বোঝা দরকার যে অতিসারক মূত্র মূলত দেহে বিশেষ পরিস্থিতিতে উৎপন্ন হয়। বিশেষ পরিস্থিতি যখন দেহে জলের অভাব দেখা যায়, ফলে দেহে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা যায়। তো স্বাভাবিকভাবে বিভিন্ন কৌশলে দেহে জল সংরক্ষণ করা হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো যে মূত্র বা ইউরিন থেকে অতিরিক্ত জলকে পুনঃশোষিত করে বা রিঅ্যাবজর্ব করে নেওয়া হয়। স্বাভাবিকভাবে এই ইউরিন তখন কনসেন্ট্রেটেড হবে। তো বলতে পারো যে মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ইউরিন বা অতিসারক মূত্র উৎপন্ন করার একটি কৌশল হলো যে মূত্র থেকে জলের
পুনঃশোষণ। যদিও এর আগের দিন আমরা এই কৌশলটি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, একটু হলেও বুঝেছি যে প্রয়োজনে ডিসিটিতে বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, নেফ্রনের ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আমরা বলতে পারি যে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত এডিএইচ হরমোন ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন ঘটাতে সাহায্য করে, অতিরিক্ত জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে এবং মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। তো এটা একটা অবশ্যই আমরা বলতে পারি কৌশল। কিন্তু আমরা দেখব যে কিডনি, আমাদের কিডনির অন্তর্গত যে নেফ্রন, এই নেফ্রনে মূত্র উৎপন্ন হয় এটা আমরা জানি, এবং এই নেফ্রনের গঠনটা আমরা আলোচনা করেছি, এবং এই নেফ্রনের গঠনটা এমনভাবেই তৈরি যে প্রয়োজন অনুসারে আমরা বলতে পারি যে এই নেফ্রন অতিসারক মূত্র তৈরি করতে সক্ষম। প্রয়োজন অনুসারে, আবার বলছি, মাথায় রাখতে হবে যে সাধারণত দেহে যখন জলের অভাব হয়, এই জলের চাহিদা পূরণের জন্য সাধারণত আমরা দেখব যে জলের মূত্র থেকে অতিরিক্ত জলের পুনঃশোষণ হয়, ফলে আমরা বলতে পারি অতিসারক মূত্র তৈরি হয়ে থাকে। তো আমরা একটু ডিটেলসে এই অতিসারক মূত্র উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আলোচনা করব। আমি প্রথমেই একটু বলেছি যে এটাকে ভালো করে বুঝবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে যে একবারে সকলের বুঝতে অসুবিধা হয়। যদিও আমি চেষ্টা করি সেটা সরল করে বোঝানোর, তাই জন্য প্রথমেই একটু সতর্ক করে দেওয়া হয়েছে যে চেষ্টা করবে সরল করে একবারেই বোঝার। আমি চেষ্টা করব আমার দিক থেকে সরল করে দেওয়ার বা একবারেই বোঝানোর। একটু দেখে নেবে। বলছে আমরা এই মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ইউরিন আলোচনা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করি বা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আলোচনা করি। পদ্ধতিটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট মেকানিজম, ঠিক আছে? বাংলায় বলে প্রতিপ্রবাহী ব্যবস্থা। বাংলায় বলা হয় প্রতিপ্রবাহী ব্যবস্থা। দেখো, কাউন্টার কথার অর্থ হচ্ছে বিপরীতকে বোঝাচ্ছে, আর একইভাবে কারেন্ট এখানে প্রবাহকে বোঝানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা একে প্রতিপ্রবাহী ব্যবস্থা বলে থাকি। তো আমরা দেখব যে কিডনিতে এমন ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থা সাহায্যে বা যে কৌশলের সাহায্যে সাধারণত অতিসারক মূত্র প্রয়োজনে উৎপন্ন করা সম্ভব হয়ে থাকে। একটু দেখব, আমরা এর পূর্বে নেফ্রনের গঠন বারবার আলোচনা করেছি। চেষ্টা করব আর একবার এই নেফ্রনের গঠনটাকে একটু একে আলোচনা করার। একটু সকলে ধৈর্য ধরবে, যারা নোট ডাউন করছো তারা একটু নোট ডাউন করে নেবে। আচ্ছা, মূলত এটা নেফ্রন, এবং আমরা সাধারণত এর পূর্বে নেফ্রনের বিভিন্ন অংশ আলোচনা করেছি, ফলে আমাদের আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা বলতে পারি এই অংশটাকে গ্লোমেরুলাস বলা হয়ে থাকে, গ্লোমেরুলাস। একইভাবে এই অংশটাকে বাউম্যানস
ক্যাপসুল বলে থাকি, বাউম্যানস ক্যাপসুল। এই অংশটাকে পিসিটি বলা হয়। এই অংশ ইউ আকৃতি বিশিষ্ট অংশটাকে হেনলি লুপ বলা হয়। হেনলি লুপের পরবর্তী অংশ, বিশেষ করে হেনলি লুপের ঊর্ধ্বগামী বাহুর পরবর্তী অংশ, তাকে আমরা ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল বলে থাকি, যেটি মূলত মুক্ত হয় সংগ্রাহী নালিকা বা আমরা বলতে পারি কালেক্টিং ডাক্ট। একে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, বা সংগ্রাহী নালিকা। এখানে আরো একটা জিনিস ভালো করে একটু বুঝে নেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে যে আমরা বারবার দেখেছি যে এই এফারেন্ট আর্টেরিওল, এটাকে আমরা এফারেন্ট আর্টেরিওল বলি, এটাকে অ্যাফারেন্ট আর্টেরিওল বলে থাকি। তো আশা করছি এখানে কারোর আপত্তি নেই। তো এই এফারেন্ট আর্টেরিওল সাধারণত, যাকে আমরা বহির্মুখী ধমনিকা বলে থাকি, এই বহির্মুখী ধমনিকা এই গ্লোমেরুলাস থেকে নির্গত হয়ে সাধারণত আমরা দেখব যে আবার শাখা প্রশাখা গঠন করে, জালক সৃষ্টি করে, এবং সেই জালক মূলত সম্পূর্ণ এই নেফ্রনের নালিকা সমূহকে আবৃত করে মূলত এরপরে বলা যেতে পারে জালকের প্রান্তগুলি মিলিত হয়ে স্বাভাবিকভাবে শিরা গঠন করবে। এটা বারবার এর আগে বোঝানো হয়েছে, বারবার আলোচনা হয়েছে, ফলে আমার মনে হয় না এই জায়গায় কারোর অসুবিধা থাকার কথা। আমরা এর পূর্বে আরও একটা বিষয় আলোচনা করেছি, একটু মনে করাচ্ছি। বিশেষ করে নেফ্রনের প্রকারভেদ আলোচনা করা হয়েছে। সাধারণত দু প্রকারের নেফ্রন আমরা আলোচনা করেছি। এক হচ্ছে আমরা বলতে পারি যে কর্টিক্যাল নেফ্রন বলা হয়, কর্টিক্যাল নেফ্রন, আর দ্বিতীয় বলা হচ্ছে জাক্সটা মেডালারি। আমি সংক্ষেপে লিখলাম, যেহেতু বারবার আলোচনা হয়েছে তাই আশা করছি সংক্ষেপে লিখলে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। জাক্সটা মেডালারি নেফ্রন বলা হয়। তো আমরা এর পার্থক্য আলোচনা করেছি। আমি সরাসরি আমার যেটা প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে এই এফারেন্ট আর্টেরিওল মূলত গ্লোমেরুলাস থেকে মুক্ত হয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে জালক সৃষ্টি করে, এবং সেই জালক মূলত এই নেফ্রনকে বা নেফ্রনের নালিকা সমূহকে আবৃত করে। সেই জালককে আমরা টিউবিউলার ক্যাপিলারি বলে থাকি। আমি আর জালকটা আঁকছি না, জালকটা আঁকতে গিয়ে হয়তো দেখা যাবে যে একটু ঘেটে যেতে পারে, ফলে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন হতে পারে। বারবার দেখানো হয়েছে, ফলে আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এই জালক যেটি মূলত নেফ্রনের নালিকা সমূহকে আবৃত করে রাখে তাকে আমরা বলি পেরিটিউবুলার ক্যাপিলারি। এবার বলছে স্বাভাবিকভাবে এই ক্যাপিলারি শেষ প্রান্তগুলি মিলিত হবে, শিরা গঠন করবে এবং রেনাল শিরা হয়ে সেটি বৃক্কের বাইরে নির্গত হবে। হলো। বলছে কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটামেডুলারি নেফ্রন, এই দু প্রকারের নেফ্রনের পার্থক্য আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে জাক্সটামেডুলারি নেফ্রন বিশেষ করে প্রয়োজনে বা আমরা বলতে পারি যে জরুরিকালীন অবস্থায় এরা মূত্র উৎপাদন করে, স্বাভাবিক অবস্থায় কর্টিক্যাল নেফ্রন মূত্র উৎপাদন করে। এবার বলছে জাক্সটামেডুলারি নেফ্রন প্রয়োজনে অথবা আমরা বলতে পারি যে অস্বাভাবিক বলাটা ঠিক হবে না, বলা যেতে পারে যে যখন খুব প্রয়োজন রয়েছে বা ইমার্জেন্সি বা আমরা বলতে পারি জরুরিকালীন অবস্থায় এই জাক্সটামেডুলারি নেফ্রন মূত্র উৎপন্ন করে। তো সেটা হয়তো ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে বিশেষ করে দেহে যখন জলের অভাব ঘটে তখন এই জাক্সটামেডুলারি নেফ্রন এই কার্যকরী হয় এবং এরা সাধারণত মূত্র উৎপন্ন করতে সাহায্য করে। জাক্সটামেডুলারি নেফ্রনের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, প্রায় 15% আমরা বলতে পারি। জাক্সটামেডুলারি নেফ্রনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই নেফ্রনের হেনরির লুপ কর্টিক্যাল নেফ্রনের তুলনায় অনেক দীর্ঘ। কর্টিক্যাল নেফ্রনের হেনরির লুপ সাধারণত মেডালার গভীর পর্যন্ত প্রবেশ করে না। কর্টিক্যাল নেফ্রন নাম থেকেই বোঝা যাচ্ছে এটি মূলত এর
বেশিরভাগ অংশ কর্টেক্সেই অবস্থান করে। জাক্সটা মেডালারি নেফ্রন অর্থাৎ বলা যেতে পারে যে মেডালা ও কর্টেক্সের ঠিক সংযোগস্থলে অবস্থান করে এবং এর হেনলির লুপগুলি দীর্ঘ হয় এবং হেনলির লুপগুলি মেডালার গভীর পর্যন্ত বিস্তার লাভ করে। জরুরিকালীন অবস্থায় মূত্র উৎপাদন করতে সাহায্য করে। বলা যেতে পারে যে মূলত 15% বৃক্কের 15% এই জাক্সটামেডালারি নেফ্রন নিয়ে গঠিত। বারবার বলছি, শুধু তাই নয়, বলা হয়েছিল এইটুকু মনে করার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে জাক্সটামেডালারি নেফ্রনের ক্ষেত্রে আমরা দেখব যে এই হেনলির লুপকে আবৃত করে রাখে যে পেরিটিউবুলার ক্যাপিলারি, জাক্সটামেডালারি নেফ্রনের ক্ষেত্রে এই হেনলির লুপকে আবৃত করে রাখে যে পেরিটিউবুলার ক্যাপিলারি, সেই পেরিটিউবুলার ক্যাপিলারি দুটি সূক্ষ্ম রক্তবাহ, এটি হেনলির লুপের নিম্নগামী এবং ঊর্ধ্বগামী বাহুর সমান্তরাল রূপে অবস্থান করে। প্যারালালি, জেনারেলি আমরা বলতে পারি যে প্যারালালি ইট ইজ সিচুয়েটেড। সূক্ষ্ম দুটো রক্তবাহ পুরো জালক দ্বারা আবৃত, তার মধ্যে দুটো সূক্ষ্ম রক্তবাহ যেটা আমি বলতে পারি যে এরকম সমান্তরালভাবে অবস্থান করে। এই দুটো সূক্ষ্ম রক্তবাহ জাক্সটামেডালারি নেফ্রনের ক্ষেত্রে সুগঠিত। অর্থাৎ এটা যদি হেনলির লুপ হয়, আমরা বলতে পারি যে এই হেনলির লুপের সমান্তরালভাবে অবস্থিত দুটি সূক্ষ্ম রক্তবাহ, যাকে আমরা বলে থাকি ভাসা রেক্টা, অর্থাৎ এই ভাসা রেক্টা হচ্ছে সুগঠিত। তো বোঝাই যাচ্ছে যে প্রয়োজন অনুসারে বা আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বা আমরা যে কনসেপ্টটা ধারণ করেছি সেই কনসেপ্ট থেকে বলতে পারি যে প্রয়োজনে, অর্থাৎ জরুরিকালীন অবস্থায় যখন মূত্রের ঘনত্ব বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে, তখন সাধারণত আমরা বলতে পারি যে এই জাক্সটামেডালারি নেফ্রন কার্যকরী হয়। এবং বিশেষ করে আমরা দেখব যে জাক্সটামেডালারি নেফ্রনের এই ভাসা রেক্টা, এই সূক্ষ্ম দুটি রক্তবাহ, তার বিশেষ ভূমিকা রয়েছে। এবং অবশ্যই একই সাথে এই হেনলির লুপের বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই। তাহলে পেরিটিউবুলার ক্যাপিলারি, সেই পেরিটিউবুলার ক্যাপিলারির ভাসা রেক্টা এবং তার সঙ্গে হেনলির লুপ বলা যেতে পারে যে বিশেষ ভূমিকা পালন করে এই মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে। এটা আগে বুঝে নাও। আমি সরাসরি আগে প্রশ্নে চলে আসি, কারণ এখানে যেটা সকলের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্যার কী প্রশ্ন আসবে, কারণ শেষে দেখা যায় যে অনেকেরই এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়। তো ওই জন্য আমি সরাসরি প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে আসছি। প্রথম কথা হচ্ছে যে কাউন্টার কারেন্ট মেকানিজম, তার কনসেপ্টটা কি? কাউন্টার কারেন্ট মেকানিজম কি করে? কাউন্টার কারেন্ট মেকানিজম মূত্রের ঘনত্ব বৃদ্ধি করে। কাউন্টার কারেন্ট মেকানিজম মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। এটা প্রথম প্রশ্ন, প্রথম কনসেপ্ট থেকে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের জায়গা বলছে এই কাউন্টার কারেন্ট মেকানিজমে দুটি প্রধান অংশ বিশেষ ভূমিকা পালন করে, সেটা জেনে নেব। আমাদের এই দুটি প্রধান অংশ থেকেই প্রশ্ন করা হয়। আমরা যদি দেখি তাহলে দেখব যে বিশেষ করে আমরা বলতে পারি যে এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কাকে বলে? অর্থাৎ বাংলায় যদি বলি তাহলে বলা হয় প্রতি প্রবাহ বিবর্ধক, মাল্টিপ্লায়ার, যে বিবর্ধন ঘটায়। মাল্টিপ্লায়ার কাকে বলা হয়? মাল্টিপ্লায়ার বলা হয় হেনলির লুপকে। আমি সংক্ষেপে লিখলাম, হেনলির লুপকে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বলা হয়। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম জিনিসটা কি? সেটা হচ্ছে মূত্রের ঘনত্ব বৃদ্ধির জন্য আমরা মূলত কাউন্টার কারেন্ট মেকানিজম আলোচনা করি। প্রতিপ্রবাহী ব্যবস্থা দেখব যে কিডনিতে রয়েছে, যেটা মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কাকে বলা হয়? অর্থাৎ হেনলির লুপকে কাউন্টার কারেন্ট বিবর্ধন করতে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
দ্বিতীয় মানে তৃতীয় সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার কাকে বলে? কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার কাকে বলে? কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার সাধারণত ভাসার একটাকে বলা হয়। আমি সংক্ষেপে লিখছি, আশা করছি কারোর অসুবিধা হওয়ার কথা নয়। ভাসার একটাকে, তাহলে এই ভাসার একটা আমি একটু ভালো করে আঁকবো, একটু ধৈর্য ধরবে। অর্থাৎ এই হচ্ছে আমার হেনলির লুপ, এবং হেনলির লুপের পাশে আমরা বলতে পারি যে দুটি সূক্ষ্ম রক্ত বাহু। ঠিক আছে, এটাকে স্বাভাবিকভাবে ভাসার একটা বলছি, এই অংশটাকে হেনলির লুপ বলা হচ্ছে। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নেই। পুরোটাই জালক দ্বারা আবৃত, কিন্তু দুটো সূক্ষ্ম রক্তবাহ কে এখানে বিবেচনা করা হচ্ছে, দ্যাট অ্যাকচুয়ালি রানস প্যারালাল টু দ্য ডিসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিজ লুপ। মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তার মধ্যে বিবর্ধক কাকে বলা হচ্ছে? হেনলির লুপকে বলা হচ্ছে। বিনিময়ক কাকে বলা হচ্ছে? এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার কথা অর্থ হচ্ছে বিনিময়ক। ভাসা রেকটাকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে সেটা আমরা ভালো বুঝবো যদি পুরো মেকানিজমটা আলোচনা করি। অবশ্যই আলোচনা করব। তার আগে একটু দেখে নেব যে বলছে মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে মূলত তিনটে ফ্যাক্টরের বিশেষ ভূমিকা আছে। মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে তিনটি ফ্যাক্টরের আমরা বিশেষ ভূমিকা পেয়ে থাকি। এক, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার অর্থাৎ হেনলির লুপের ভূমিকা পেয়ে থাকি। দেখো, আমি এই জায়গায় একটু শিখিয়ে দিচ্ছি। যখন আমি বোঝাচ্ছি, আর যারা বিশেষ করে নোট ডাউন করে বুঝে বুঝে লিখছো, তো তাদেরকে এটা বিশেষ করে বলা যে দেখো আমি শুধুমাত্র ছকটি করব, আমি মুখে বলবো, তো তাদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ যে ভাষাটি আমি ব্যবহার করছি সেটা কিন্তু লিখে নিতে হবে, কারণ পরে যখন খাতা দেখবে নাহলে কিছু বুঝতে পারবে না। এটা আমি বলে দিলাম। তো বলছে মূলত এখানে মূত্রের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে, আমি দেখব যে তিনটি ফ্যাক্টর বা তিনটি প্রভাবক রয়েছে। কে কে? এক হচ্ছে হেনলির লুপ, যাকে আমি কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার বলছি। দ্বিতীয় হচ্ছে ভাসার একটা, অর্থাৎ যাকে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার বলা হচ্ছে। আর তৃতীয় হচ্ছে ইউরিয়া নিজেই। ফলে আমরা এখানে দেখব যে হেনলির লুপ, ভাসার একটা এবং ইউরিয়া কিভাবে মূত্রের ঘনত্ব এই ব্যবস্থা মাধ্যমে সেটাকে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ করে, মূত্রের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে এই ব্যবস্থার মাধ্যমে। প্রথমে আসি, কাউন্টার কারেন্ট কেন বলা হচ্ছে? ওয়াই কাউন্টার কারেন্ট বা প্রতিপ্রবাহী? একটু দেখবে যে হেনলির লুপে মূলত তার নিম্নগামী বাহুতে ফিল্ট্রেট বা পরিশ্রুত তরলের যে অভিমুখ সেটা হচ্ছে নিম্নমুখী বা নিম্নগামী। অপরদিকে বিপরীত বাহু অর্থাৎ অ্যাসেন্ডিং লিম্ব বা ঊর্ধ্বগামী বাহুতে ফিল্ট্রেটের যে অভিমুখ সেটি হচ্ছে আমরা বলতে পারি কি না ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী। তো এখানেই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে প্রবাহটা বিপরীত, অপোজিট, সংক্ষেপে লিখলাম অপোজিট, ওপি। তো হেনলির লুপের দুটি ভিন্ন বাহুতে দেখা যাচ্ছে যে ফিল্ট্রেট বা পরিশ্রুত তরলের যে প্রবাহ সেটা বিপরীত, ফলে একে কাউন্টার কারেন্ট বলা হচ্ছে। শুধু হেনলির লুপে নয়, আমরা একটু যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে বিশেষ করে ভাসার একটাতে রক্তের প্রবাহ, এই ভাসার একটার মধ্যে দিয়ে তো রক্ত প্রবাহিত হচ্ছে, ভাসার একটার মধ্যে দিয়ে যে রক্তের প্রবাহ
সেই ভাষার একটা দুটি বাহু, সেই বাহুতেও কিন্তু বিপরীত। অর্থাৎ এই বাহুতে আমরা দেখতে পাচ্ছি হেনরির লুপের অ্যাসেন্ডিং লিমে পরিশ্রুত তরলের যে প্রবাহ সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী, কিন্তু তার পাশে অবস্থিত ভাষার একটা বা সূক্ষ্ম যে রক্তবাহ, সেই রক্তবাহতে রক্তের প্রবাহ সেটা নিম্নমুখী। ফলে এখানেও আমি বিপরীত অভিমুখ দেখতে পাচ্ছি, ফলে এর কারণেও আমরা কাউন্টার কারেন্ট বলে থাকি। একইভাবে এর ক্ষেত্রেও আমরা বলতে পারি যে রক্তের প্রবাহ ঊর্ধ্বমুখী। এখানে আরেকটি বিষয় জেনে নেওয়ার দরকার আছে, সেটি হচ্ছে যে কর্টেক্স, অবশ্যই এই অংশটিকে আমরা কর্টেক্স বলি। স্বাভাবিকভাবে এই পরবর্তী অংশটাকে মেডালা বলা হয়। আমরা বলতে পারি যে এটা আউটার মেডালা বলতে পারি, এই ওপরের অংশটি। এটা ইনার মেডালা, অর্থাৎ মেডালার গভীর বলতে পারি, আরো গভীর, ইনার মেডালা বলছে। সাধারণত আমরা দেখব যে এই মেডালা অংশে, ভালো করে বুঝবে এই জায়গাটা, স্বাভাবিকভাবে ওপরের অংশটা কর্টেক্স, কারণ আগের দিনও আলোচনা হয়েছে যে এই পিসিটি বা ডিসিটি বা এই মালপিজিয়ান কর্পাসেল এটি কর্টেক্সে অবস্থান করে, হেনরির লুপটি এই মেডালার গভীরে অবস্থান করে। তো আমরা বলতে পারি পরবর্তী অংশটা হচ্ছে মেডালা। স্বাভাবিকভাবে বাইরের দিকের মেডালাকে আউটার মেডালা বলছি, এবং ভেতরের দিকে মানে আরো গভীরে যত নিচের দিকে যাব তাকে আমরা ইনার মেডালা বলছি, বলতেই পারি। বলছি শুধু তাই নয়, আমরা যদি এক মুহূর্তের জন্য ভেবে দেখি, তাহলে এই মেডালা অঞ্চলটি, একে মেডালা মেডুলারি ইন্টারস্টিশিয়াম, মানে ইনার মেডালাকে মেডুলারি ইন্টারস্টিশিয়ামও বলা হয়। এটা এনসিআরটির ভাষা, হ্যাঁ, মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম আমরা বলতে পারি যে এটি তরলপূর্ণ। আমি এই পাশে লিখছি মেডুলারি ইন্টারস্টিশিয়াম। ইন্টারস্টিশিয়াম বোঝা যাচ্ছে? না হলে আমি আরেকটু স্পষ্ট করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? কি বলছে না, এই মেডালার এই অংশটাকে মানে ভেতর, ইন্টার, দেখো ইন্টার মানে ভেতরটাকে বোঝায়। এটা তো আমরা সকলেই জানি, ভেবে দেখবে মোটামুটি এর আগে বহুবার ইন্টার কথাটা আমরা আলোচনা করেছি, এবং এটা বুঝতে পারবো যে ইন্টার বলতে মেডালার ভেতরটাকে বোঝায়। তো মেডালার ভেতরটা কি মেডুলারি ইন্টারস্টিশিয়াম বলা হচ্ছে, এটা এনসিআরটির ভাষা। আমি আবার বলছি মেডুলারি ইন্টারস্টিশিয়াম, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াম। তো এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম এটি তরলপূর্ণ, স্বাভাবিকভাবে টিস্যু ফ্লুইড। দেখো এটা স্বাভাবিক ব্যাপার, আজকে যখন কোনো কোষ বা কোষের সমন্বয় বা কোষের সমষ্টি দ্বারা আমরা জানি কলা গঠিত হয়, তো স্বাভাবিকভাবে আমরা জানি দুটি পাশাপাশি অবস্থানকারী কোষের মধ্যেকার যে তরল সেটাকে আমরা সাধারণত টিস্যু ফ্লুইড বলে থাকি। টিস্যু ফ্লুইড বা সেটাকে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে কলা রস, তাই না? তো অ্যাকচুয়ালি এই ফাঁকা স্থান, মেডালার মধ্যে যে ফাঁকা স্থান, ফাঁকা তো থাকবে না কখনো, এটিও তরলপূর্ণ থাকবে। কি ধরনের তরল বলতে পারো? টিস্যু ফ্লুইড, কলা রস যেমন কোষের মাঝখানে থাকে। তো স্বাভাবিকভাবে এই যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ এই নেফ্রনের বাইরে, তো সেটা কখনোই ফাঁকা থাকার কথা নয়, সেটা কলা রস দ্বারা পূর্ণ থাকে। এই কলা রসকে আমরা সাধারণত মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে থাকি। কি বলি? সংক্ষেপে বলছি, মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সংক্ষেপে MIF লিখেছি, মেডালারি ইন্টারস্টিশিয়াল। তাহলে এটি তরলপূর্ণ, মেডালারি ইন্টারস্টিশিয়াল। তো এই তরলের একটা নির্দিষ্ট ঘনত্ব আছে। বলছে কর্টেক্স অঞ্চল যদি আমরা দেখি, তাহলে কর্টেক্স অঞ্চলে সেটি হচ্ছে 300 মিলি, আচ্ছা একটু ভালো করে লিখি, 300 মিলি ওসমোল। এক মিনিট, জায়গা পাচ্ছি না, একটু ধৈর্য ধরবে।
হ্যাঁ, কর্টেক্স অঞ্চলে ঘনত্ব হচ্ছে 300 মিলি ওসমোল লিটার ইনভার্স। 300 মিলি ওসমোল লিটার ইনভার্স। ওসমোল লিটার ইনভার্সকে আমি পরে আসছি। মেডালা, যত মেডালার গভীরে প্রবেশ করব, ভালো করে দেখবে, যত মেডালার গভীরে প্রবেশ করব ওসমোলারিটি বাড়ে। লিখছি ওসমোলারিটি। এখন প্রশ্ন হচ্ছে ওসমোলারিটি কি? খুব ভালো কথা, নিশ্চয়ই আলোচনা করব। আগে দেখে নিই যে যত মেডালার মানে ইনার মেডালার দিকে যাব, এই মেডালারি ইন্টারস্টিশিয়ামের যে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে যে তরল রয়েছে, সেই তরলের ওসমোলারিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। সাধারণত আমরা বলতে পারি যে 300 থেকে মেডালাতে গেলে আমরা দেখব যে সেটি 400, ঠিক আছে, 400 মিলি ওসমোল লিটার ইনভার্স হবে। 400 থেকে স্বাভাবিকভাবে সেটি 600 মিলি ওসমোল লিটার ইনভার্স হবে। 600 থেকে আরও নিচের দিকে গেলে 800 মিলি ওসমোল লিটার ইনভার্স হবে। তো বুঝতেই পারছো 200 করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বা বৃদ্ধিপ্রাপ্ত 200 কেন, 100 করেই হবে, আমরা দেখাচ্ছি 200 করে। সবশেষে এই বরাবর যদি দেখি তাহলে সেটা দাঁড়ায় কত না 1200 মিলি ওসমোল লিটার ইনভার্স। কেউ যদি ফিগারটা ড্র করতে ইচ্ছুক না হও তাহলে আমি বলবো যে এনসিআরটিটা দেখো। এনসিআরটিতে দেখবে যে মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ইউরিন, সেখানে পুরো ছবিটা দেওয়া আছে। তবে ছবিটাতে একটু পার্থক্য রয়েছে, ওটাও বলে দেওয়ার দরকার আছে, কারণ পরবর্তীকালে যখন এনসিআরটি ফলো করবে যেন কোনো রকম অসুবিধা না হয়। ওখানে মূলত হেনরির লুপ, নেফ্রন সহ হেনরির লুপটাকে দেখানো হয়েছে, আর ভাসার একটাকে আলাদা করে দেখানো হয়েছে। ভালো করে বুঝবে, ভাসার একটাকে আলাদা করে দেখানো হয়েছে, অর্থাৎ আমি যেটা এই জায়গায় দেখিয়েছি সেখানে পাশে দেখানো হয়েছে। আশা করছি সকলেই লক্ষ্য করেছো। এবার একটু বলে দিই, এবং পাশে যদি দেখো কর্টেক্স এবং বিশেষ করে মেডালার আউটার মেডালা, ইনার মেডালা, তো সেখানে মূলত ওসমোলারিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো আমি সংক্ষেপে বলবো, খুব জটিল করব না। এখানে ওসমোলারিটি বলতে কি বোঝাচ্ছে? ওসমোলারিটি দেখো ওসমোসিস থেকে বোঝায়, এবং ওসমোসিস মূলত দ্রাব্য এবং দ্রাবকের সম্পর্ককে বোঝায়। এটা আমাদের সকলের আশা করছি অভিজ্ঞতা রয়েছে। তো একটু ভেবে দেখবে যে ওসমোলারিটি বলতে আমরা মূলত বলতে পারি যে দ্রাবকের মধ্যে দ্রাবের পরিমাণকে বোঝানো হচ্ছে। লিখে নিতে পারো, দ্রাবকের মধ্যে দ্রাবের পরিমাণকে বোঝানো হচ্ছে। আশা করছি দেখা যাচ্ছে, না হলে জাস্ট একটু ওয়েট করবে, ঠিক আছে। দ্রাবকের মধ্যে দ্রাবের পরিমাণকে বোঝানো হয়। এটা একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, যেমন বলা হচ্ছে যে 100 মিলিলিটার দ্রাবকের মধ্যে বা 1 গ্রাম দ্রাবকের জন্য যে পরিমাণ 1 গ্রাম দ্রাবের জন্য যে পরিমাণ দ্রাবকের প্রয়োজন, সেটা হচ্ছে সেই দ্রাব্যের ওসমোলারিটি বোঝায়। তো এক কথায় সত্যি কথা বলতে সলিউট কনসেন্ট্রেশনকে বোঝাচ্ছে। সলিউট কনসেন্ট্রেশন, এবার তুমি বলে সলিউট কনসেন্ট্রেশন কি? সলিউট কনসেন্ট্রেশন হচ্ছে দ্রাব্যের কনসেন্ট্রেশন বা দ্রাব্যের ঘনত্বকে বোঝাচ্ছে, দ্রাব্যের ঘনত্ব। তো আমরা যত নিচের দিকে যাব ওসমোলারিটি বাড়ছে, অর্থাৎ দ্রাব্যের ঘনত্ব বাড়ছে। আর একবার রিপিট করে দেবো, তোমরা এনসিআরটি দেখলেও একই জিনিস পাবে, অর্থাৎ কর্টেক্স অঞ্চলে প্রায় 300 মিলি ওসমোল লিটার ইনভার্স। এবার হ্যাঁ, এর পরিমাপ করার যে একক সেটা হচ্ছে মিলি ওসমোল লিটার ইনভার্স বলা হয়। মিলি ওসমোল লিটার ইনভার্স অর্থাৎ ওসমোলারিটি পরিমাপ করার একক। তো সাধারণত কর্টেক্স অঞ্চলে সেটা প্রায় 300। যত মেডালা অঞ্চলের গভীরে প্রবেশ করব আমি দেখব ওসমোলারিটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রশ্ন চলে আসে ওসমোলারিটি কি? দেখো, ওসমোসিস থেকে আমরা
অসমোলারিটি পেয়ে থাকি। তো অসমোসিস মোটামুটি আমাদের যতটুকু ধারণা রয়েছে দ্রাবক এবং দ্রাবের সম্পর্কটা বুঝতে পারি। তো সেই জায়গায় অসমোলারিটি বলতে খুব সরলভাবে, খুব সরল, সেটা কি না, দ্রাবকের মধ্যে দ্রাবের পরিমাণ বা ঘনত্বটাকে বোঝাচ্ছে, পরিমাণ বা ঘনত্বটাকে। ওই যে খুব সরলভাবে বললে সলিউট কনসেন্ট্রেশন, সলিউট মানে দ্রাবের ঘনত্বটাকে বোঝাচ্ছে। আর যদি সংজ্ঞাটা দেখি তাহলে সংজ্ঞাটা বলছে যে 1 গ্রাম দ্রাবের জন্য, দ্রাবের মানে সলিউটের জন্য যে পরিমাণ দ্রাবকের প্রয়োজন সেটি হচ্ছে সেই দ্রাবের অসমোলারিটি, আলাদা কিছুই নয়, মানে সলিউট কনসেন্ট্রেশন বা দ্রাবের ঘনত্ব। তো স্বাভাবিকভাবে মেডুলারি ইন্টারস্টিশিয়াম মানে এই ফাঁকা স্থানে যে মেডুলারি ইন্টারস্টিশিয়াম ফ্লুইড রয়েছে তার একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, সেটা আমরা বুঝতে পারছি। সেটা কি 400, 600, 800, যত গভীরে প্রবেশ করব দেখা যাচ্ছে একটা নতিমাত্রা সৃষ্টি হয়েছে, তাই না? পার্থক্য তৈরি হয়েছে। নতিমাত্রা বলতে এখানে পার্থক্য, এখানে কম এখানে বেশি, তাহলে নতিমাত্রা সৃষ্টি হয়েছে। এবার একটু পরিষ্কার করার জন্য আমি একটু এই অংশটা মুছবো। আশা করছি সকলের কাছে এনসিআরটি রয়েছে, ফলে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, প্রয়োজনে এনসিআরটিটাও ফলো করতে পারবে। একটু দেখে নাও। আমি এইগুলোকে মুছে দিলাম যাতে আমার লিখতে অসুবিধা না হয় বা তোমার বুঝতে যেন কোনো রকম অসুবিধা না হয়। 300 মিলি অসমোল লিটার ইনভার্স এটা থাকুক, আর 1200 মিলি অসমোল লিটার ইনভার্স এটা থাকুক। একটু যদি তুমি হেনলির লুপটা দেখো তাহলে হেনলির লুপেও তুমি দেখবে যে এখানে 300 থেকে শুরু হয়েছে। একটু বলে দিচ্ছি, 300, পরবর্তী অংশে 400, তার পরবর্তী অংশে 600, আশা করছি সকলেই দেখতে পাচ্ছ, এনসিআরটি আশা করছি সকলের কাছেই রয়েছে। 600-র পর 800, 800-র পর এই অংশে 1200। একইভাবে আমরা যখন দেখব এখানেও প্রায় 800, 600, 300, 200 এরকমই রয়েছে। আমরা যদি পাশে ভাষা রেখাটা দেখি, ভাষা রেখা তো একই রয়েছে যা হেনলির লুপে দেখতে পাচ্ছি। অর্থাৎ এইদিকে মানে ওপরের অংশে 300 পাবো, নিচের অংশে 400 পাবো। 300 মিলি অসমোল লিটার ইনভার্স, 400 মিলি অসমোল লিটার ইনভার্স, 600, 800, 1200। একইভাবে এই দিকেও সেই 900, 800, 600, এই জায়গায় 300, ওপরে উঠে গেলে প্রায় 200, এরকমই থাকার কথা। আশা করছি এখানে কারোর কোনো অসুবিধা নেই। যদি মনে হচ্ছে যে স্যার ছোট করে লিখেছে, দেখতে অসুবিধা হচ্ছে, আমি বলছি পাশে এনসিআরটিটা রাখো। এর সামনে এনসিআরটিটা রাখলে বুঝতে পারবে যে এই জিনিসটাই দেওয়া আছে। কারণ এই পর্যন্ত কিছু জিজ্ঞেস করার আছে তাহলে জিজ্ঞেস করে নেবে, তারপরে এগোবো। ঠিক আছে, আশা করা যাচ্ছে কারোর কিছু জিজ্ঞেস করার মতো নেই, কোনো রেসপন্স পাইনি। তো একটু বলে দিই এই জায়গায় কি দেখানো হয়েছে। এটা হচ্ছে যেটা আমি বাইরে লিখেছি, বিশেষ করে দেখতে পাচ্ছ লাল বর্ণে যেটা লেখা, সেটা নির্দেশ করছে যে এই ফাঁকা স্থান, মানে ফাঁকা স্থান মানে এই সকল ফাঁকা স্থান, নেফ্রন বা ভাসারেক্টার বাইরেও তো ফাঁকা স্থান, এবার ফাঁকা তো থাকবে না, আমি বারবার বলছি, সেটা কলারস দ্বারা পূর্ণ থাকবে। এখানে যে কলারস তাকে বলা হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তার একটা নির্দিষ্ট অসমোলারিটি রয়েছে। তো সেটা আমরা আগেই দেখে নিয়েছি যে যত গভীরে যাব অসমোলারিটি স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে 300 থেকে, সেটা শেষের দিকে 1200 নিচের দিকে। এটা বাইরে, এটা কিডনির মেডালাতে, নেফ্রনের বাইরে, বারবার মাথায় ঢুকিয়ে নাও, নেফ্রনের মধ্যে কিন্তু নয়। এবার আসছি নেফ্রনের মধ্যে। নেফ্রনের মধ্যে অ্যাকচুয়ালি আছে কি? নেফ্রনের মধ্যে দেখতে গেলে পরিশ্রুত তরল আছে, তাহলে এই পরিশ্রুত তরলেরও তো নির্দিষ্ট ঘনত্ব পাবো। ফিল্ট্রেট, এখান থেকে ফিল্ট্রেট প্রবেশ করবে, পরিশ্রুত তরল প্রবেশ করবে, স্বাভাবিকভাবে বৃক্কীয় নালিকার বিভিন্ন অংশ দিয়ে পাস করবে, তাই না? তো
যখন কর্টেক্সে বিশেষ করে পিসিটি অংশে, আশা করছি সকলেই দেখতে পাচ্ছি, পিসিটি অংশে স্বাভাবিকভাবে এর ঘনত্ব মানে ফিল্ট্রেট বা পরিশ্রুত তরল যেটা এখানে প্রবেশ করছে তার ঘনত্ব একইভাবে 300 মিলি ওসমোল লিটার ইনভার্সই হবে, আলাদা কিছু হবে না। যত হেনলির লুপ পিসিটি থেকে তার পরবর্তী অংশ অর্থাৎ হেনলির লুপের দিকে যাব, সেটাও দেখতে পাচ্ছি যে সেই 300 থেকে 400, 400 থেকে 600, 600 থেকে 800, 800 থেকে 1200 মানে ফিল্ট্রেটের ওসমোলারিটিও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। একইভাবে এখানে যেমন বাইরের তরলে 1200 মিলি ওসমোল লিটার ইনভার্স হচ্ছে ঘনত্ব, এই পরিশ্রুত তরলেরও সেই একই ঘনত্ব মেনটেন করা হয়। এবার এটা স্বাভাবিক ব্যাপার, কিভাবে মেনটেন করা হয় আমরা যদি একটু আলোচনা করে দেখি তাহলে দেখবে যে এই হেনলির লুপের নিম্নগামী বাহু থেকে H2O নির্গত হয়, এটা আমরা জানি, কারণ এই ডিসেন্ডিং লিম্ব ইট ইজ অনলি পারমিয়েবল টু ওয়াটার বাট নট আদার ইলেকট্রোলাইট। তাহলে এই ডিসেন্ডিং লিম্ব থেকে তোমরা এনসিআরটি দেখতে পাচ্ছ আমি ছোট করে H2O লিখেছি, আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে হেনলির লুপের ডিসেন্ডিং লিম্ব থেকে মানে নিম্নগামী বাহু থেকে H2O পুনঃশোষণ হয়, ঠিক আছে, এবং ঊর্ধ্বগামী বাহু থেকে NaCl বা সোডিয়াম, এক কথায় সোডিয়াম, তার পুনঃশোষণ হয়। এই জায়গায় সোডিয়ামের পুনঃশোষণ হবে। আমার একটু বড় করে আঁকা উচিত ছিল, যাই হোক আশা করছি বুঝতে অসুবিধা হবে না, কারণ সকলের সামনে এনসিআরটি আমি বারবার বলছি। দেখবে বলছে একটু ভেবে দেখবে যে যখন পরিশ্রুত তরল থেকে জল বেরিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে পরিশ্রুত তরলে দ্রাবের সংখ্যা মানে ঘনত্ব মানে সলিউটের কনসেন্ট্রেশন বাড়বে। দ্রাবের ঘনত্ব বাড়লে ওসমোলারিটিও বাড়বে। কি ঠিক বলেছি? তাহলে পরিশ্রুত তরল যত হেনলির লুপের নিম্নগামী বাহু দিয়ে নেমে আসছে, বিশেষ করে আমরা জানি যে নিম্নগামী বাহুতে জলের শুধুমাত্র পুনঃশোষণ হয়, তাহলে জল যখন বেরিয়ে যাচ্ছে, জলের পুনঃশোষণ হচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা বলা সম্ভব যে এই পরিশ্রুত তরলের ওসমোলারিটিও বেড়ে বেড়ে শেষ মুহূর্তে 1200 মিলি ওসমোল লিটার ইনভার্স দাঁড়াচ্ছে। কিন্তু এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা বুঝবে। বলছে বাইরে ছিল 1200 মিলি ওসমোল লিটার ইনভার্স, বাইরে বলতে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে নেফ্রনের বাইরে। তো যদি জল বেরিয়ে আসে, ভালো করে বুঝবে, যদি জল বেরিয়ে আসে তাহলে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ওসমোলারিটি কমে যাওয়ার কথা। ওসমোলারিটি কি মনে করার চেষ্টা করবে, দ্রাবের ঘনত্বকে বোঝায়। তাহলে জল যখন মিশ্রিত হবে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে, তো স্বাভাবিকভাবে ওসমোলারিটি বেড়ে যাওয়ার কথা, ওসমোলারিটি কমে যাওয়ার কথা, তাই না? তো যেন ওসমোলারিটি বা বলতে পারো এই পার্থক্য আমি আগেই বলেছি, নতিমাত্রা এখানে 300 আছে, 400, 600, 800, 1200, তো এটা একটা নির্দিষ্ট নতিমাত্রাকে নির্দেশ করছে। নতিমাত্রা বলতে এখানে পার্থক্য, এখানে কম এখানে বেশি, তো এটা যেন একই থাকে সেটাও লক্ষ্য রাখা হয়। এবার বলছি সেটাকে এক কি করে রাখা হবে, মানে 1200টাকে 1200ই রাখতে হবে। স্বাভাবিক বাইরের তরলের ঘনত্ব ওসমোলারিটি 1200, কিন্তু জল বেরোচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে কি করে আমরা এই মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তার ঘনত্বটাকে 1200 মিলি ওসমোল লিটার ইনভার্স ধরে রাখবো? বলছে কিছুই নয়, যে জলটা বেরোচ্ছে সেই জলটা যদি ভাষারেখাতে প্রবেশ করে,
পাশে এনসিআরটিতে ছবি দেখো, বুঝতে পারবে যে হেনরির লুপের নিম্নগামী বাহু থেকে যে জলের পুনঃশোষণ হচ্ছে সেই জলটা যাচ্ছে কোথায়? সেই জলটা যাচ্ছে ভাসার একটার ঊর্ধ্বগামী বাহুতে, ঊর্ধ্বগামী বাহু দ্বারা সেটা পুনঃশোষণ হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে ঘনত্ব বা যে অসমোলারিটি সেটা ধ্রুবক থাকছে, মেনটেন থাকছে, অর্থাৎ নতিমাত্রাটাকে মেনটেন করে রাখা হচ্ছে। এই ঘনত্বের থেকে বড় কথা এই যে নতিমাত্রাটা, এই নতিমাত্রাটাকে মেনটেন করে রাখা হচ্ছে, বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছি। ঠিক একইভাবে এই ঊর্ধ্বগামী বাহুতে NaCl তার পুনঃশোষণ হচ্ছে, NaCl এর পুনঃশোষণ আমি এইদিকে বড় করে লিখছি যাতে বুঝতে অসুবিধা না হয়। NaCl এর পুনঃশোষণ হচ্ছে। তো এই অংশে যখন মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে বলতে গেলে দ্রাব্য মানে সলিউট যুক্ত হচ্ছে, তো স্বাভাবিকভাবে এই ভেবে দেখবে এটা সাধারণ ঘটনা। যখন এখানে 1200 মিলি অসমোল রয়েছে, যখন NaCl কে আমি পরিশ্রুত তরল থেকে বাইরে বার করে দিচ্ছি, এটা তো এর মধ্যে রয়েছে পরিশ্রুত তরল, তাই না? ভেবে দেখো, এর মধ্যে রয়েছে পরিশ্রুত তরল এই বৃক্কনালিকার মধ্যে। তো আমি যখন পরিশ্রুত তরল থেকে NaCl মানে দ্রাব্য, এক কথা এখানে পরিশ্রুত তরল থেকে NaCl বলতে NaCl এখানে দ্রাবের কাজ করছে, অর্থাৎ সলিউটের কাজ করছে। তো আমি যখন তাকে অপসারিত করছি, তো স্বাভাবিকভাবে পরিশ্রুত তরলের অসমোলারিটি আবার ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, কমবে, তাই না? কারণ দ্রাবক বেরিয়ে যাচ্ছে, তাহলে দ্রাবকের ঘনত্ব বাড়ছে, তো স্বাভাবিকভাবে অসমোলারিটি কমে যাচ্ছে। কারণ অসমোলারিটি বলতে আমি আবার বলছি দ্রাবের ঘনত্বকে বোঝাচ্ছে, সলিউট কনসেন্ট্রেশনকে বোঝাচ্ছে, তাহলে বাড়লো। এবার তুমি আমাকে বলতে পারো, একটা প্রশ্ন এখানে অনেকেই করে যে স্যার এটার প্রয়োজন কি আছে? ভালো করে শুনে নাও। বলছে এই নতিমাত্রাটা বজায় রাখার প্রয়োজন আছে, অর্থাৎ এখানে 300 মিলি অসমোল, আউটার মেডালাতে 400, 600, 800, 1200, এই নতিমাত্রাটা বজায় রাখার দরকার আছে যাতে প্রবাহটা বজায় থাকে। কেন? যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসে, যদি সামঞ্জস্য হয়ে যায়, তাহলে তো প্রবাহ বন্ধ হয়ে যাবে। ওই জন্য নতিমাত্রাটাকে বজায় রাখার দরকার, পার্থক্যটাকে বজায় রাখার দরকার আছে, না হলে তো ফ্লো হবে না, প্রবাহ হবে না। এটা প্রথম প্রশ্ন যেটা সকলেই করে, যে স্যার আমার তো সেই 1200 হলো, আবার তো কমাচ্ছি, তাহলে এই জায়গায় কমানোর বা বাড়ানোর প্রয়োজন কি ছিল? নতিমাত্রাটাকে বজায় রাখার প্রয়োজন ছিল, না হলে থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য নেফ্রন এই ফ্লোটা হতো না। এবার তুমি বুঝতে পারছো যে এখানে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার আমি হেনরির লুপকে বলছি, এই কারণেই বলছি কারণ ও অসমোলারিটি বাড়াচ্ছে, পরিশ্রুত তরলের অসমোলারিটি বাড়াচ্ছে। ভাষার একটাকে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার বা বিনিময় এক্সচেঞ্জ করছে, বিনিময়ক বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ ও মেডালারি ইন্টারস্টিশিয়াল তরলের অসমোলারিটি বা গ্রেডিয়েন্ট বা নতিমাত্রাটাকে বজায় রাখছে। কিভাবে? যে H2O পুনঃশোষণ হচ্ছে, অর্থাৎ পরিশ্রুত তরল থেকে যে H2O বা এই দিকে যে NaCl এর পুনঃশোষণ হচ্ছে, সেটা বিনিময় করে সে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের নতিমাত্রাটাকে বজায় রাখছে, ফলে প্রবাহটা বজায় থাকছে। তাহলে আবার বলছি, এই নতিমাত্রা বজায় রাখার প্রয়োজন আছে, ফলে প্রবাহ বজায় থাকবে। সেই নতিমাত্রা বজায় রাখতে এক্সচেঞ্জারের কাজ করছে, বিনিময়কের কাজ করছে ভাষার একটা, অর্থাৎ সে কোনো রকমভাবে পরিবর্তন ঘটাতে দিচ্ছে না এই মুহূর্তে। বলছে ওপরে উঠতে উঠতে দেখা যাচ্ছে অসমোলারিটি বাড়ছে। স্বাভাবিকভাবে এই ডিসিটি অংশে আমরা বলতে পারি ADH এর প্রভাবে অতিরিক্ত জলের পুনঃশোষণ হয়, H2O তার পুনঃশোষণ হবে। তো স্বাভাবিকভাবে এখানে কিছুটা পরিমাণ মূত্রের ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার ডিসিটি থেকে সেটি প্রবেশ করে কালেক্টিং ডাক্ট,
বলছে এই যে পার্থক্যটা যেটা মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আমি দেখছি, এই পার্থক্যটা তৈরি করতে ইউরিয়া তার বিশেষ ভূমিকাও আছে। অর্থাৎ কালেক্টিং ডাক্ট থেকে কিছুটা পরিমাণ ইউরিয়া মুক্ত হয়, বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে? মেডালারি। তুমি বলতে পারতে, আমাকে জিজ্ঞেস করতে পারতে তোমরা যে স্যার এই মেডালারি ইন্টারস্টিশিয়াল তরলের যে অসমোলারিটি 1200 মিলি অসমোল লিটার ইনভার্স, সেটাকে তৈরি করছে। সেটা তৈরি করতে কিছুটা অংশে কন্ট্রিবিউট করে এই কালেক্টিং ডাক্ট থেকে নির্গত ইউরিয়া। ফলে এই মেডালারি ইন্টারস্টিশিয়াল তরলের ইউরিয়া একটা প্রধান ভূমিকা পালন করে। অর্থাৎ এই 1200 মিলি অসমোল লিটার ইনভার্স যে অসমোলারিটি সেটাকে মেনটেন করে। এবার ভেবে দেখো, বাইরে 1200 মিলি অসমোল লিটার ইনভার্স, পরিশ্রুত তরল এইখানে পৌঁছে গেছে, সেটা কত? প্রায় 200-তে পৌঁছে গেছে। আবার যখন কালেক্টিং ডাক্ট দিয়ে পরিশ্রুত তরল নেমে আসবে, তাহলে স্বাভাবিকভাবে এই কালেক্টিং ডাক্ট থেকে অতিরিক্ত মাত্রায় H2O বেরোনোর কথা, বেরোবে। কারণ দেখো, এটা টেন্ডেন্সি। এখানে যদি জলের ঘনত্ব বেশি হয় আর বাইরে যদি জলের ঘনত্ব কম হয়, তো স্বাভাবিকভাবে জলের পুনঃশোষণ হবেই, বেরোবে। কালেক্টিং ডাক্ট ইজ পারমিয়েবল টু ওয়াটার, এটা বলে দেওয়া দরকার আছে। অবশ্যই পারমিয়েবল না হলে বেরোবে না। ইট ইজ পারমিয়েবল টু ওয়াটার, এটা বলা আছে। ফলে যেহেতু পারমিয়েবল, যেহেতু ভেদ্য, ফলে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ অসমোলারিটি প্রায় এটা, কিন্তু বাইরে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি অসমোলারিটির নতিমাত্রা একটা সৃষ্টি হয়েছে। তো জল যেহেতু ভেদ্য, জল বেরিয়ে আসবে। এখানে বুঝবে, তুমি বলে স্যার এইটার কি ভূমিকা? এইটার ভূমিকা হচ্ছে প্রবাহটাকে বজায় রাখে। কালেক্টিং ডাক্ট থেকে জলের পুনঃশোষণ হচ্ছে, ফলে মূত্র অতিরিক্ত ঘনত্ব হচ্ছে। আবার বলছি, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। অনেকে ভাবে যে এইটাই মূত্র ঘনত্ব করছে, আসলে সেটা নয়। এর নতিমাত্রাটাকে বজায় রাখছে। আর ঘনত্ব অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়? এখান থেকে ইউরিয়া বেরোচ্ছে, ইউরিয়া মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের ঘনত্বটাকে বজায় রাখছে। আর কালেক্টিং ডাক্ট থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার ফলে মূত্রের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, আশা করছি সরল করে বলা হয়েছে। আমি আরেকবার রিপিট করে দেব সংক্ষেপে, ব্যাপারটা বুঝে নেবে যারা হয়তো এখনো কোনো রকম ত্রুটি রয়েছে যাদের। কিছুই নয়, কাউন্টার কারেন্ট মেকানিজম। এই মেকানিজম সাধারণত ইউরিনের কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ এই মেকানিজম ইউরিনের কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে সাহায্য করে। তো এখানে প্রথমেই আমরা দেখব যে এই ইউরিনের কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে তিনটি মানে প্রধান অংশের বিশেষ ভূমিকা রয়েছে, বা প্রধান ফ্যাক্টর রয়েছে যার প্রধান ভূমিকা দেখা যায়। হেনলির লুপ, ভাসারেক্টা, ইউরিয়া। এই যে ইউরিয়া, আমি সংক্ষেপে ইউ লিখেছি। ভাসারেক্টার ভূমিকা দেখেছি, হেনলির লুপের ভূমিকা দেখেছি। খুব ভালো কথা। এবার বলছে যে এখানে আরেকটি তোমাকে দেখো, আমি মেনলি প্রশ্ন বলে দিচ্ছি তোমাকে। প্রশ্ন ম্যাক্সিমাম এই কাউন্টার কারেন্ট থেকে আমাদের কনসেপ্টটা বুঝতে হয়। কাউন্টার কারেন্ট আমরা কেন আলোচনা করছি, যে কাউন্টার কারেন্টের মাধ্যমে ইউরিনের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে, এটা বুঝতে হয়। দ্বিতীয় হচ্ছে, এই দুটো প্রশ্ন সাধারণত খুব বেশি করে, সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার কাকে বলে, হেনলির লুপকে বলে, আর এক্সচেঞ্জার কাকে বলে, ভাসারেক্টাকে বলে। এবার বলছে আমরা শুরু করছি সাধারণত অসমোলারিটি দিয়ে। অসমোলারিটি কি? মূলত দ্রাবের বা সলিউটের কনসেন্ট্রেশন। তো মেডালারি ইন্টারস্টিশিয়াম মানে মেডালা অংশে যে তরল আমরা দেখব, সেই তরলকে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে। তার একটা নির্দিষ্ট ঘনত্ব আমরা পেয়ে থাকি বা অসমোলারিটি পেয়ে থাকি, এবং শুধু তাই নয়, তার একটা নির্দিষ্ট নতিমাত্রা দেখতে পাই। অর্থাৎ কর্টেক্স অঞ্চলে 300 মিলি অসমোল লিটার ইনভার্স, আর ডিপ ইনটু দ্য মেডালা অর্থাৎ ইনার মেডালাতে 1200 মিলি অসমোল লিটার ইনভার্স। খুব ভালো কথা। এবার বলছে আমরা যদি এখানকার গঠনটা দেখি, তাহলে দেখবো বিশেষ করে এই জায়গায় আমরা যেটা জানি, যে কনসেপ্টটা জানি সেটা দেখেই বলো। সেটা হচ্ছে যে এখানে 300 দেখাচ্ছে, এখানে 1200 দেখাচ্ছে। এনসিআরটি দেখলেই বুঝতে পারবে। তো এটা স্বাভাবিক ঘটনা। এখানে যদি অসমোলারিটি কম হয়, তো এখানে অসমোলারিটি 1200 হওয়ার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে এই
নিম্নগামী বাহুতে জলের পুনঃশোষণ হয়ে যাচ্ছে বলে পরিশ্রুত দ্রাব্যের ঘনত্ব বাড়ছে। এবার ভেবে দেখবে যে যখন জল বেরিয়ে আসছে, জল যদি বেরিয়ে আসে তাহলে মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তার নতিমাত্রার পরিবর্তন হবে, কিন্তু তার নতিমাত্রার পরিবর্তন হলে প্রবাহটা আটকে যাবে। মানে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আটকে যাবে, তাহলে আমাকে ইকুয়াল হতে দেওয়া যাবে না। তাহলে সেটা ইকুয়াল যেন না হয়, ইকুইলিব্রিয়ামে যেন না পৌঁছে, সামঞ্জস্য যেন না তৈরি হয়, সেটা বজায় রাখতে কে সাহায্য করছে? সেটা বিনিময় করে সাহায্য করছে ভাসারেকটা, অর্থাৎ জলটাকে ভাসারেকটা দ্বারা পুনঃশোষিত হচ্ছে। শুধু তাই নয়, বলছে আরো একটা জিনিস, এটা কমন ব্যাপার, বলছে ভাসারেকটা এই অংশে এই হেনরির লুপের এই অংশে NaCl বেরোচ্ছে, NaCl এর প্রতিভেদ্য NaCl বেরোচ্ছে, তাহলে NaClটাকে পুনরায় শোষণ করে নিচ্ছে ভাসারেকটা। শুধু তাই না, আরো একটু যদি দেখো তাহলে এই অংশ থেকে NaCl বেরোবে, এই অংশ থেকে H2O বেরিয়ে আসে ভাসারেকটার। এটা একটা কারণ আছে, এটা কারণ কি? যাতে সামঞ্জস্য কখনো না তৈরি হয়। সামঞ্জস্য তৈরি হলে তো প্রবাহটাই আটকে যাবে। তো এই অংশটা মূলত কি করছে? প্রতিপ্রবাহী ব্যবস্থা তৈরি করছে যেন ফ্লোটা বজায় থাকে। পাশাপাশি যদি ভেবে দেখো, ওসমোলারিটি বাড়বে, কেন NaCl বেরিয়ে যাচ্ছে পরিশ্রুত তরল থেকে, ওসমোলারিটি বেড়ে যাবে। ঠিক আছে, বাড়লো, এখানে ADH এর প্রভাবে অতিরিক্ত জল তার পুনঃশোষণ হলো, খুব ভালো কথা। বলছে কালেক্টিং ডাক্টে প্রবেশ করলো। কালেক্টিং ডাক্টেও যদি তুমি দেখো তাহলে সেই 300 400 আস্তে আস্তে মেডালার যত গভীরে প্রবেশ করব ওসমোলারিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা, কিন্তু কেন হবে? বলছে এখানে 300, কারণ স্বাভাবিকভাবে এখানে সলিউটের কনসেন্ট্রেশন আমরা বলতে পারি যে অনেক কম। তাহলে এই কালেক্টিং ডাক্ট ইট ইজ পারমিয়েবল টু ওয়াটার, ফলে এই অংশ থেকে পুনরায় জলের পুনঃশোষণ হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার বোঝার, যে কালেক্টিং ডাক্ট থেকে জলের পুনঃশোষণের জন্য অতিরিক্ত জল শোষণ হচ্ছে, যেটা মূত্রের ঘনত্বকে বৃদ্ধি করতে সাহায্য করছে। আর এই কাজে সাহায্য করছে কে? হেনরির লুপ, ভাসারেকটা, এবং কালেক্টিং ডাক্ট থেকেও কিছু পরিমাণ ইউরিয়া নির্গত হচ্ছে, যেটা মেডালারি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের এই ঘনত্বটা বজায় রাখছে, যার জন্য এই H2O গুলো বেরিয়ে আসছে। H2O গুলো বেরিয়ে আসছে। H2O বেরিয়ে যাবে কোথায়? অবশ্যই দেহে, রক্তে ফিরে আসবে এবং রক্তের মাধ্যমে দেহে ফিরে আসবে, সেটা পরের ব্যাপার। কিন্তু অতিরিক্ত বা অতিসারক মূত্র উৎপাদনে এই ব্যবস্থাটার একটা বিশেষ ভূমিকা রয়েছে। একে বলা হচ্ছে প্রতিপ্রবাহী ব্যবস্থা। প্রতিপ্রবাহী ব্যবস্থা। এখানে কারোর কিছু জিজ্ঞেস করার আছে? কারোর কিছু জিজ্ঞেস করার আছে?